হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। আপনাদের মুভি মাসিহা ইজ ব্যাক। তো ভাই, সবাই সুপার হিরো ফিল্ম বানাচ্ছে। লিটারারি লাস্ট কয়েকদিনে দুটো বড় সুপার হিরো ফিল্মের ডেভেলপমেন্টের নিউজ উঠে এসছে ভারতীয় সিনেমার পরিপ্রেক্ষিতে। একটা হচ্ছে লোকেশ কানাগরাজ এবং আমির খান, তারা মিলে একটা সুপার হিরো ফিল্ম বানাচ্ছেন, যেটা অলমোস্ট কনফার্ম হয়ে গেছে। আর সেকেন্ডলি, বাসিল জোসেফ, যিনি মিন্দাল মুরালি বানিয়েছিলেন মালয়ালাম সুপার হিরো ফিল্ম, খুবই ভালো, তার সাথে আল্লু অর্জুন, তারা একটা সুপার হিরো ফিল্মে কোলাবোরেট করতে চলেছেন, যেটা শক্তিমানের রিবুটও হতে পারে। তো সেগুলো নিয়ে আলোচনা করব, আমার মতামত জানাবো, এটার যৌক্তিকতা কতটা, পজিটিভস কি আছে, নেগেটিভস কি আছে। তো দেখুন, গিভেন আই হ্যাভ ফলোড অল অফ দেয়ার কেরিয়ার্স এবং তাদের কাজ সম্পর্কে আমার একটা আইডিয়া আছে। লোকেশ কানাগরাজ আর আমির খানের যে প্রজেক্টটা, সেটা আমার কাছে অনেক বেশি ক্লিয়ার বাজিল জোসেফ আর আল্লু অর্জুনের থেকে। লোকেশ কানাগরাজ আর আমির খানের প্রজেক্টটা আমার কাছে অনেক বেশি ক্লিয়ার যে সেটা কিরকম হতে চলেছে। এবং আমি খুব যদি ভুল না হই, আমি অবাকই হব যদি এরকম না হয়। দিস মুভি, যে সুপার হিরো সিনেমাটা বানাতে চলেছেন আমির খান এবং লোকেশ কানাগরাজ মিলে, দিস মুভি ইজ গোয়িং টু বি হেভিলি ইন্সপায়ার্ড বাই ক্রিস্টোফার নোলানস ডার্ক নাইট ট্রিলজি। মানে আমি অবাকই হব যদি এরকম না হয়। খুব রিয়েলিস্টিক জোনে রাখা হবে। মানে আমির খান এই বয়সে এসে এরকম সুপার হিরো করবে না যেখান থেকে চোখ দিয়ে লেজার বেরোচ্ছে, ইনভিজিবল হয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। এটা ওরকম সুপার হিরো ফিল্ম হবে না। ইট ইজ গোয়িং টু বি ইন আ রিয়েলিস্টিক জোন। রিয়েলিস্টিক জোনের মধ্যে অপারেট করা হবে এবং হেভিলি হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম ক্রিস্টোফার নোলানস ডার্ক নাইট ট্রিলজি। আমি কেন বলছি, কারণ দুজনের মধ্যে কিন্তু নোলানের প্রভাব আছে, ঠিক আছে, বিশেষ করে কানাগরাজের ওপরে। আপনারা যদি এলসিইউ সিনেমাগুলো দেখেন, দে আর হেভিলি ইন্সপায়ার্ড বাই ক্রিস্টোফার নোলানস ডার্ক নাইট ট্রিলজি। আপনারা মানে সিনেমাগুলো দেখলেই বুঝতে পারবেন। মানে ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট ট্রিলজি তো মানে সেগুলো সেই অর্থে সুপার হিরো ফিল্ম ছিল না। সেগুলো দে আর মেইনলি ক্রাইম থ্রিলার্স, ক্যারেক্টার ড্রিভেন ক্রাইম থ্রিলার্স, যার মধ্যে সুপার হিরো একটা ব্যাটম্যান, একটা কস্টিউম সুপার হিরো, সেটার মধ্যে ছিল। বাট দে আর নট সুপার হিরো মুভিজ ইন এসেন্স। ইন এসেন্স দে আর ক্রাইম থ্রিলার্স। তো লোকেশ কানাগরাজের সিনেমার মধ্যে কিন্তু, বিশেষ করে এলসিইউ সিনেমাগুলোর মধ্যে কিন্তু এই বিষয়টা থাকে। এবার আমির খানও কিন্তু, আপনারা আমির খানের মধ্যেও কিন্তু ক্রিস্টোফার নোলানের প্রভাব দেখতে পাবেন। অবভিয়াসলি মেমেন্টোর সাথে একটা গাজনির কম্প্যারিজন তো হয়ই, যদিও সেটা ওভারব্লোন হয় কাইন্ড অফ, আমি গাজনির ভিডিওতে বলেওছিলাম। বাট দেয়ার ইজ এ কানেকশন। এবং বহু আগে, অনেক বছর আগে, আমির খানের একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছিল, আপনারা ইউটিউবে গেলেও পেয়ে যাবেন। সেটা হচ্ছে ইনসেপশন নিয়ে আমির খান কিছু মন্তব্য করেছিলেন, যে ইন্ডিয়ান অডিয়েন্স শুড ইভলভ টু ওয়াচ মুভিজ লাইক ইনসেপশন, এরকম কিছু একটা মন্তব্য তিনি করেছিলেন। আমার এক্স্যাক্ট ওয়ার্ডিংটা মনে নেই। তো আমির খানও কিন্তু ইজ মানে ইন্সপায়ার্ড বাই দ্য ওয়ার্ক অফ ক্রিস্টোফার নোলান। তো এই সিনেমাটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডার্ক নাইটের একটা প্রভাব থাকতে চলেছে। ইট ইজ গোয়িং টু বি গ্রাউন্ডেড, ইট ইজ গোয়িং টু বি ডার্ক, ইট ইজ গোয়িং টু বি রিয়েলিস্টিক। এইরকম জোনের একটা সুপার হিরো ফিল্ম হবে এটা। কিন্তু ওই চোখ দিয়ে লেজার বেরোচ্ছে, উড়ে যাচ্ছে, ওই সুপার হিরো ফিল্ম যদি হয়, বা যদি ক্রিস্টোফার নোলানের প্রভাব না থাকে, ডার্ক নাইটের প্রভাব না থাকে, আমি অবাকই হব ডার্ক নাইট ট্রিলজির। এবার দেখুন, এগুলো ছিল পজিটিভ। এবার নেগেটিভ সাইড হচ্ছে, আমির খান লিটারালি এরকম কিন্তু দুবার কেস খেয়েছে, ঠিক আছে। আমির খান একবার স্বদেশি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান বানাতে গেছে থাগস অফ হিন্দুস্তানে, সেটা চলেনি। তারপরে আমির খান স্বদেশি ফরেস্ট গাম্প বানাতে গেছে, যেটাও কিন্তু চলেনি, ঠিক আছে। তো এখন স্বদেশি ডার্ক নাইট চলবে কিনা সেটার উপরে কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে। অবভিয়াসলি থাগস অফ হিন্দুস্তান আর লাল সিং চাড্ডার সাথে এই যে সুপার হিরো ফিল্মটা হতে চলেছে, সেটার মধ্যে অনেক পার্থক্য আছে। লোকেশ কানাগরাজ রেড হট, সে নিজে একজন স্টার ডিরেক্টর, তার নিজের একটা অডিয়েন্স পুল আছে, তো সেগুলো সব আছে, সেগুলো আমি সবই মানছি। বাট একটা স্বদেশি ডার্ক নাইট, যেটা সম্ভবত এই সিনেমাটা হতে চলেছে, আবারও আমি যেটা বললাম, এটা যদি না হয় আমি অবাক হব। সেটা কিন্তু মানে জানি না অডিয়েন্স কতটা অ্যাকসেপ্ট করবে। আর লোকেশ কানাগরাজের নিজের ক্ষেত্রেও চ্যালেঞ্জ হবে, কারণ তার এলসিইউর ফিল্মগুলো ইটসেলফ ডার্ক নাইট সিনেমাগুলোর থেকে হেভিলি ইন্সপায়ার্ড। কাইথি বলুন, বিশেষ করে বিক্রম আর লিও বলুন, এই সিনেমাগুলো কিন্তু এলসিইউর থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড। আপনি বিক্রম সিনেমাটাতে কামাল হাসানের ক্যারেক্টারটাকে একটা দিয়ে দিন, একটা কেপ মানে একটা কস্টিউম দিয়ে দিন সুপার হিরোর। ইটস বেসিক্যালি আ ডার্ক নাইট ফিল্ম, মানে ওই ওয়ার্ল্ডে বসতে পারে এমন একটা সিনেমা। তো অলরেডি এলসিইউ এটা দিচ্ছে। আবার যদি এরা স্বদেশি ডার্ক নাইট বানাতে যায়, তাহলে লোকেশ কানাগরাজের ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ হবে যে
is there enough of a differentiation between LCU and the movies that they are going to make? তো আশা করব তারা এই মানে যদি ডার্ক নাইট থেকে ইন্সপায়ার্ড হনও, তো তার মধ্যেও তারা একটা নতুনত্ব আনতে পারবে এবং দেখে এলসিউর মধ্যে মানে দেখে মনে হবে না জাস্ট এলসিউর ক্যারেক্টার গুলোই জাস্ট একটা কস্টিউম সুপার হিরো, সেরকমও না হয়। দেয়ার নিডস টু বি সাম সর্ট অফ আ ডিস্টিংশন, নাহলে কিন্তু চলবে না। যেটা আমি বললাম যে আমির খান কিন্তু এর আগেও এক্স্যাক্টলি এই জিনিস করে ফরেস্ট গাম্প বানাতে গিয়ে, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান বানাতে গিয়ে কিন্তু ফ্লপ খেয়েছে। এটা অবশ্যই লোকেশ কানাগরাজ একজন বড় স্টার ডিরেক্টর, তার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, বাট তাহলেও দেখা যাক কি হয়। খবরটা এক্সাইটিং, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এবং এটা একটা রিয়েলিস্টিক জোনের মধ্যে গ্রিটি রিয়েলিস্টিক সিনেমা হবে। এটা ওই কার্টুনিস্ট টাইপের সিনেমা হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাট দেখা যাক, দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। এবার যদি আমি আসি বাজিল জোসেফ আর আল্লু অর্জুনের ক্ষেত্রে, আমি প্রথম খবরটা শুনেছিলাম যে বাজিল জোসেফ যে খুব ভালো ডিরেক্টর, মিল্লান মুরারি ইজ আ গ্রেট ফিল্ম, আপনারা যদি বলেন আমি রিভিউ করতে পারি। বাজিল জোসেফ আল্লু অর্জুনকে নিয়ে শক্তিমানের আর কি সিনেম্যাটিক ভার্সন বানাচ্ছে। যখন আমি এটা শুনেছিলাম, আই এম নট জোকিং, আই লাভ ফর 2 মিনিট স্ট্রেট, ঠিক আছে, আই লিটারালি লাভ ফর 2 মিনিট স্ট্রেট, কারণ আমি আল্লু অর্জুনকে গঙ্গাধারের জায়গাটাতে পিকচারই করতে পারছিলাম না, ঠিক আছে। মানে আল্লু অর্জুনকে আই ক্যান পিকচার হিম অ্যাজ শক্তিমান, শক্তিমানের ওই যে লাল কস্টিউম, হলুদ আর কি মানে বর্ডার দেয়া, গোল্ডেন বর্ডার দেয়া, মাঝখানে একটা সূর্যের কাইন্ড অফ চিহ্ন, আমি অ্যাজ আ শক্তিমান আমি আল্লু অর্জুনকে কল্পনা করতে পারছিলাম। বাট অ্যাজ গঙ্গাধার, আপনারা নিজেরাও যদি কল্পনা করেন আল্লু অর্জুন অ্যাজ গঙ্গাধার, আপনাদের নিজেদেরই হাসি পাবে। তো আমি জানি না মানে এটার সত্যতা কতটা, আমার যথেষ্ট সন্দেহ আছে। আর অনেস্টলি মানে শক্তিমান আমি দেখুন, আমি আল্লু অর্জুনের কিন্তু খুব বেশি সিনেমা দেখিনি, ঠিক আছে, এটা আমি অনেস্টলি বলে দিচ্ছি। আল্লু অর্জুনের যে খুব বেশি সিনেমা আমি দেখেছি তা কিন্তু নয়। আমি সাউথের মেইন স্ট্রিম দেখি না খুব একটা, আপনারা প্রত্যেকেই জানেন। আমি বলিউডের মেইন স্ট্রিমও যে খুব দেখি তা না, বাট যাই হোক, ওটা আইডিয়াটা আমার কম্পারেটিভলি বেটার আছে। তো আমি জানি না আল্লু অর্জুন এরকম রোল করেছে কিনা, মানে গঙ্গাধারে যেরকম একটা গুফি ফানি এক্সেন্ট্রিক কাইন্ড অফ আ রোল, কমেডি টাইপের। বেসিক্যালি ওটা তো সুপারম্যান থেকে অ্যাডপ্টেড শক্তিমান। তো ক্লার্ক কেন্টারে মানে ক্লার্ক কেন্টের যে ক্যারেক্টারটা, মানে যখন নর্মাল লাইফে থাকে, যখন সুপার হিরো হয় না, ওটারই কাইন্ড অফ ক্যারিকেচারিশ ভার্সন। তো ওই রোলটা আমি আল্লু অর্জুনকে মানে ভাবলে আমার এখনো হাসিই পাচ্ছে। অ্যাজ আ সুপার হিরো মানা যায় জিনিসটা শক্তিমান হিসেবে। অ্যাকচুয়ালি রণবীর সিংকে নিয়ে যখন অ্যানাউন্স হয়েছিল, আপনারা ভেবে দেখুন, রণবীর সিং উড হ্যাভ মেড আ গ্রেট গঙ্গাধার, কারণ রণবীর সিং ওই গুফ বল, ওই এক্সেন্ট্রিক কমেডিটা পুল অফ করে দিত। খুব বেশি চেঞ্জও করতে হতো না, চেঞ্জ কিছুটা রণবীর সিং এর ক্ষেত্রেও করতে হতো, বাট রণবীর সিং ওই গুফ বল, ওই এক্সেন্ট্রিক, ওই কমেডি, একটু ওভার দ্য টপ ক্যারেক্টারটা, মানে গঙ্গাধারের ক্যারেক্টারটা বলছি, রণবীর সিং ওটা পুল অফ করে দিত। আমি সিরিয়াসলি আল্লু অর্জুনের ক্ষেত্রে এটা মানে আমার কল্পনাও করতে পারছি না যে আল্লু অর্জুনের মতো কেউ ইজ গোইং টু প্লে গঙ্গাধার। যদি সেটা প্লে করে তাহলে গঙ্গাধারের ক্যারেক্টারটাকে পুরোপুরি চেঞ্জ করতে হবে, ওই গুফি এক্সেন্ট্রিক ব্যাপারগুলো অনেক কমিয়ে দিয়ে মানে অনেকটাই চেঞ্জ করতে হবে ক্যারেক্টারটা ফর আল্লু অর্জুন টু ফিট। এবং আবার যেটা বললাম, আমি আল্লু অর্জুনের যে সব সিনেমা দেখেছি বা কিছু, সেটা আমি জানি না। এবার দেখা যাক কি হয়। এবার এটা আদেও শক্তিমানের সিনেমা হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ আমরা প্রত্যেকে জানি মুকেশ খান্না বেসিক্যালি এখনো জখের ধনের মতো শক্তিমানকে আগলে বসে আছে, ঠিক আছে। এবার কেসটা হচ্ছে মুকেশ খান্না যেটা বুঝতে পারছে না, সেটা হচ্ছে শক্তিমান ইজ নট গোয়িং টু বি কালচারালি রেলিভেন্ট ফর এভার। এই নয় আজ থেকে 20 বছর বাদেও শক্তিমান কালচারালি রেলিভেন্ট থাকবে। শক্তিমানের আইপিটা ডিক্লাইনই করছে। এখন আপনাদের মনে হয় একটা 16 বছরের ছেলে শেখ শক্তিমান মানে শক্তিমানকে নিয়ে তার নস্টালজিয়া আছে? এনিওয়ান আন্ডার দ্য এজ অফ 25 কেয়ার্স অ্যাবাউট শক্তিমান? শুনতে খারাপ লাগলো, এটাতে তো সত্যি কথা। আমার 29 বছর বয়স, আমারও শক্তিমানকে নিয়ে যে খুব একটা নস্টালজিয়া আছে তা নয়। আমি আগে অন্য একটা ভিডিওতে বলেওছিলাম, আমি রোববার দিন সকালবেলা ড্রাগন বল জি দেখতাম, শক্তিমান আমি অতটা দেখিও নি সেই পরিমাণে, মানে কনসিস্টেন্টলি কোনোদিনই দেখিনি। তো অ্যাকচুয়ালিতে মানে মুকেশ খান্না তো জখের ধনের মতো আগলে বসে আছে, এবং শক্তিমান যতক্ষণ অব্দি পপ কালচারের ইররিলেভেন্ট না হয়ে যাচ্ছে, মানে এনক্যাশ করবে না আর কি। এখন করে দিলে ইট উড হ্যাভ বিন আ গ্রেট এনক্যাশমেন্ট, যে চলো তুমিও টাকা বানালে আমিও টাকা বানালাম। তো যাই হোক, সেটা করবে না। মুকেশ খান্না জখের ধনের মতো আগলে বসে থাকবে। অ্যাকচুয়ালি এই জখের ধন ফ্র্যাঞ্চাইজ যেটা পরমব্রত কোয়েল মল্লিক করে, এটার 4th পার্ট হওয়া উচিত মুকেশ খান্না কিভাবে শক্তিমানকে আটকে বসে আছে। যাই হোক, জোকস অ্যাপার্ট,
আমার মনে হয় না এটা শক্তিমান হতে চলেছে। ফার্স্ট অফ অল মুকেশ খান্না, সেকেন্ড অফ অল আপনারা নিজেরা ভাবুন আল্লু অর্জুন অ্যাজ গঙ্গাধর, আমার এটা হাইলি ডাউট আছে। অন্য সিনেমা যদি হয় দেন আম আপ ফর ইট, যদি এই শক্তিমান টাক্তিমান না হয়, অন্য সিনেমা হয় আল্লু অর্জুনকে নিয়ে, দেন আম টোটালি আপ ফর ইট, ঠিক আছে? কারণ মিনলাল মুরারি কিন্তু খুবই ভালো সিনেমা। এবার ব্যাপারটা হচ্ছে মিনাল মুরালির ক্ষেত্রে যে ওটা অনেক বেশি গ্রাউন্ডেড সিনেমা ছিল, কম বাজেটে বানানো মালায়ালাম সিনেমা। ইউ ক্যান নট মেক আ মিনাল মুরালি উইথ আল্লু অর্জুন। পুষ্পার পরে তো পুষ্পা যে লেভেলের বক্স অফিস সাকসেস হয়েছে, তারপরে তো নয়। এবার দেখা যাক যদি বড় স্কেলের মধ্যেও একটা লেভেল অফ অরিজিনালিটি, একটা লেভেল অফ গ্রাউন্ডেডনেস রেখে জিনিসটাকে খুব বেশি ক্যাম্পি বা খুব বেশি হ্যাকি না বানিয়ে, মানে ওই চোখ দিয়ে লেজার বেরোচ্ছে উড়ে যাচ্ছে, মানে আমাদের দেশের সুপার হিরো ফিল্মগুলো এরকম বড্ড বেশি মানে হ্যাকি টাইপের হয়ে যায়, মানে এ ফ্লাইং জাট টাইপের। ওরকম না করে একটা বিগ বাজেট একটা ভিএফএক্স ড্রিভেন কাজ ডেলিভার করতে পারে কিনা, যেটার মধ্যে একটা কোয়ালিটিও থাকে, অ্যাটলিস্ট একটা লেভেল অফ গ্রাউন্ডেডনেস থাকে, জিনিসটাকে দেখে হাসি না পায়। তো ওভারঅল আমার এটাই বক্তব্য ছিল দুটোকে নিয়ে। লোকেশ কানাকড়ারে আমির খান নিয়ে আমি মানে 95% শিওর এটা ওরা স্বদেশী ডার্ক নাইটই বানাতে যাচ্ছে, হুইচ আই এম আপ ফর। আমি এটা বলছি না যে আমি কমপ্লেন করছি, আই এম আপ ফর দ্যাট। ভালো যদি বানাতে পারো এবং ওই জোনের মধ্যে যদি একটা অরিজিনালিটি রাখতে পারো, আই এম আপ ফর ইট। বাট দেখা যাক লোকে কতটা নেবে, কারণ আমির খান এর আগে সাকসেসফুল হয়নি। আর আমি 99.99% শিওর এই আল্লু অর্জুন শক্তিমানের রোলটা প্লে করছে না। এবার যদি আল্লু অর্জুন আর বাসিল জোসেফ কোনো অ্যাকচুয়ালি সুপার হিরো ফিল্মে কোলাবোরেট করে, বাসিল জোসেফ মানে হি হ্যাভেন ওয়াচ লাইক হ্যাভিং ওয়াচড মিনাল মুরালি, আই এম এক্সাইটেড। অ্যাজ লং অ্যাজ ব্যাপারটাকে খুব বড় বানাতে গিয়ে কিছু ওয়াকি টাইপের কার্টুনিশ জিনিসপত্র না বানিয়ে দেয়, মানে বেসিক্যালি পুষ্পার একটা সুপার হিরো সিনেমা না বানিয়ে দিলেই হলো। বেসিক্যালি এই ছিল আমার ভিডিও। আপনাদের কি বক্তব্য? আপনারা আমির খানকে সুপার হিরো হিসাবে দেখতে, আল্লু অর্জুনকে শক্তিমান হিসেবে দেখতে প্রবাবলি কতটা এক্সাইটেড? আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।